এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে কিভাবে তারা আবার ভোটার তালিকায় নাম তুলবেন, আজকে এই ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আবার একবার আলোচনা করব। মানে যেহেতু আবার বলছি, কেননা এর আগে আমরা এসআইআরের পদ্ধতি নিয়ে, এসআইআরের ধাপে ধাপে এসআইআর নিয়ে, প্রক্রিয়া নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। আজকের যে আবার আলোচনা করব, তো সেই পুরো আলোচনাটা করব কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট শাকির হোসেন সাহেবের থেকে নেওয়া পরামর্শক্রমে। সত্যি কথা বলতে কি, এসআইআরের চূড়ান্ত ধাপ বলতে পারেন যাকে, সেই ট্রাইব্যুনালের আপিল পদ্ধতি নিয়ে বিশেষ করে হাইকোর্টের অ্যাডভোকেট শাকির হোসেন সাহেবের সঙ্গে আমার বহুবার আলোচনা হয়েছে। তো তার সঙ্গে আলোচনার ভিত্তিতেই আজকে আমি আবারও এই গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো যে এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে কিভাবে তারা আবার ভোটার তালিকায় তাদের নাম তুলবেন। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট শাকির হোসেন সাহেব স্পষ্ট করে জানিয়েছেন যে ভোটার হিসাবে এসআইআরে নাম ডিলিট হলেও ট্রাইব্যুনালে ঠিকভাবে আপিল করতে পারলে, ট্রাইব্যুনালে একেবারে আইনের প্রত্যেকটা পদ্ধতি মেনে ঠিকভাবে আপিল করতে পারলে হিয়ারিং ছাড়াই কিন্তু ভোটার তালিকায় নাম উঠবে, স্পষ্ট করে জানিয়েছেন এই কথা অ্যাডভোকেট শাকির হোসেন সাহেব। ফলে এখন আমরা বলতেই পারি যে এসআইআরে ভোটার তালিকা থেকে নাম কাটা গিয়েছে, অথবা বলতেই পারি যে ট্রাইব্যুনালে আপিল দাখিল করেও কোনো সুরাহা মেলেনি। হতাশ হবেন না, এটা বলতেই পারি। হতাশ হবেন না, পুরো ভিডিওটা দেখুন আর জানুন ভোটার তালিকায় নাম পুনর্ভুক্তির জন্যে, ভোটার তালিকায় আবার নাম তোলার জন্যে কিছু সম্ভাব্য সঠিক আইনি পথ, যা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং বিশিষ্ট মানবাধিকার কর্মীও বলা যায় শাকির হোসেন সাহেব। ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সংক্ষেপে যাকে বলে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন, মানে বাংলায় যাকে বলে বিশেষ নিবিড় সংশোধন, এই প্রক্রিয়ায় কোনো কারণে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে প্রথমেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমরা বলছি, অ্যাডভোকেট শাকির হোসেন সাহেবও ঠিক এই কথাটাই বলেছেন যে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। একজন যোগ্য ভোটারের নাম ভুলবশত বা অন্য কোনো কারণে বাদ পড়ে থাকলে আইনে নির্ধারিত প্রতিকারমূলক প্রক্রিয়া অনুসরণ করে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ উপস্থাপন করে নাম পুনর্ভুক্তির দাবি জানানো যায়। কিন্তু মুশকিল হলো সঠিক আইনি প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেকেই শুরুতেই ভুল পথে এগিয়ে যান, অথবা প্রয়োজনীয় তথ্য এবং প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও সেগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারেন না। তাই ভোটারদের সচেতনতার স্বার্থে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানা প্রয়োজন। কি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, কি সেগুলো? এক নম্বরে প্রশ্নের মতো করেই যদি বলি যে নাম বাদ পড়লেই কি সরাসরি হাইকোর্টে যেতে হবে? উত্তর হচ্ছে না। কারণ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই প্রতিকারের একমাত্র পথ সরাসরি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা, এই রকম ধারণা সঠিক নয়। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট শাকির হোসেন সাহেব জানিয়েছেন, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950, রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960 এবং প্রযোজ্য নির্বাচন সংক্রান্ত বিধি ও নির্দেশনার অধীনে নির্দিষ্ট পরিস্থিতিতে স্ট্যাটিউটরি অ্যাপিলের ব্যবস্থা রয়েছে আইনেই। অতএব ঘটনার প্রকৃতি এবং প্রযোজ্য বিধান বিবেচনা করে প্রথমে সংশ্লিষ্ট ইলেকটোরাল অ্যাপিলেট অথরিটির নিকট আইনানুগ প্রতিকার গ্রহণ করাই সাধারণত যথাযথ পথ। যেখানে কার্যকরী স্ট্যাটিউটরি রেমিডি বিদ্যমান, সেখানে সেই প্রতিকার যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উপযুক্ত ক্ষেত্রে যেমন কর্তৃপক্ষের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা, আইনানুগ কর্তব্য পালনে ব্যর্থতা, প্রাকৃতিক ন্যায় বিচারের লঙ্ঘন বা অন্য কোনো স্বীকৃত সাংবিধানিক কারণ থাকলে হাইকোর্টের আর্টিকেল 226 এর অধীন
মানে 226-এর অধীন বিচারিক পর্যালোচনার ক্ষমতা প্রাসঙ্গিক হতে পারে এই ক্ষেত্রে। এবার 2 নম্বর প্রশ্নের মতো করেই যদি বলি, মানে 1 নম্বর তো গেল, এটা 2 নম্বর প্রশ্নের মতো করে যদি বলি যে প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও আবেদন দুর্বল হয়ে যায় কেন, ট্রাইব্যুনালের আবেদন দুর্বল হয়ে যায় কেন? কেন না, তার স্পষ্ট উত্তর হচ্ছে যেটা শাকির হোসেন সাহেব বলেছেন, যে শুধু আধার কার্ড, পাসপোর্ট, এপিক কার্ড, বার্থ সার্টিফিকেট, জমির দলিল, রেশন কার্ড বা অন্যান্য সরকারি নথি সংযুক্ত করলেই একটা আবেদন আইনগতভাবে শক্তিশালী হয়ে যায় না। গুরুত্বপূর্ণ হলো কোন নথিটা কোন বিষয় প্রমাণ করছে, সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে তার সম্পর্ক কি এবং প্রযোজ্য আইনের আলোকে সেই নথির প্রাসঙ্গিকতা কি, সেটা সুস্পষ্টভাবে উপস্থাপন করা। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও দেখা যায় ঘটনার ধারাবাহিক বিবরণ সঠিকভাবে না থাকা, দেখা যায় না। নথি এবং দাবির মধ্যে প্রয়োজনীয় সংযোগ ব্যাখ্যা না করা, প্রয়োজনীয় নথি রয়েছে কিন্তু নথি এবং দাবির মধ্যে প্রয়োজনীয় সংযোগ ব্যাখ্যা না করা, দেখা যায় প্রযোজ্য আইনি বিধান যথাযথভাবে তুলে না ধরা, তারপর অস্পষ্ট, অসম্পূর্ণ বা পরস্পর বিরোধী বক্তব্য রাখা, অথবা যথাযথ রিলিফ প্রেয়ার না চাওয়ার কারণে একটা সম্ভাবনাময় আবেদনও দুর্বল হয়ে যেতে পারে। ট্রাইব্যুনালে আবেদনের কথা বলছি। 3 নম্বরে প্রশ্নের মতো করেই যদি বলি, 2 নম্বর হয়ে গেল, 1 নম্বর হয়ে গেল, এবারে 3 নম্বরে প্রশ্নের মতো করে যদি বলি যে একটা সুসংগঠিত ইলেকটোরাল অ্যাপিল পিটিশন কেন গুরুত্বপূর্ণ, একদম সুন্দর করে সুসংগঠিতভাবে কেন গুরুত্বপূর্ণ, এর উত্তর হচ্ছে প্রত্যেক ভোটারের ঘটনা কিন্তু এক নয়, প্রত্যেকের ভোটারের ঘটনা আলাদা আলাদা হতে পারে, ঘটনা এক নয়। দেখা যায় কারো ক্ষেত্রে দীর্ঘদিনের পূর্ববর্তী এনরোলমেন্ট, কারো ক্ষেত্রে অর্ডিনারি রেসিডেন্ট, কারো ক্ষেত্রে ঠিকানা পরিবর্তন, কারো ক্ষেত্রে বিবাহের পর স্থানান্তর, কারো ক্ষেত্রে পারিবারিক ইলেকটোরাল লিঙ্কেজ অথবা অন্য কোনো নথিগত বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে। তাই কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট শাকির হোসেন সাহেবের কথা হচ্ছে, একটা কার্যকর ইলেকটোরাল অ্যাপিল পিটিশন হওয়া উচিত কীরকম না, এক হচ্ছে তথ্য নির্ভর, অর্থাৎ ঘটনার সম্পূর্ণ ইতিহাস এবং প্রাসঙ্গিক ঘটনাগুলো যথাযথভাবে কালানুক্রমিকভাবে পরস্পর ক্রম অনুযায়ী কালানুক্রমিকভাবে উল্লেখ করা প্রয়োজন। 2 হচ্ছে নথি ভিত্তিক, অর্থাৎ প্রত্যেক গুরুত্বপূর্ণ দাবির সঙ্গে সংশ্লিষ্ট ডকুমেন্টারি এভিডেন্সের সুস্পষ্ট সম্পর্ক দেখানো প্রয়োজন। 3 হচ্ছে আইনসম্মত, কীরকম, অর্থাৎ প্রযোজ্য নির্বাচনী আইন, বিধি এবং সংশ্লিষ্ট আইনি নীতির আলোকে কেন আবেদনকারীর দাবি বিবেচনাযোগ্য সেটা যুক্তিসঙ্গতভাবে তুলে ধরা প্রয়োজন। 4 হচ্ছে সুসংগঠিত এবং নির্দিষ্ট, অর্থাৎ বাক্য অপ্রাসঙ্গিক বক্তব্য বা আবেগ নির্ভর অভিযোগের পরিবর্তে নির্দিষ্ট ফ্যাক্টস, গ্রাউন্ডস, সাপোর্টিং ডকুমেন্টস এবং যথাযথ প্রেয়ার রিলিফের ভিত্তিতে আবেদন প্রস্তুত করা অধিক কার্যকর। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট শাকির হোসেন সাহেবের পরামর্শ হচ্ছে, এসআইআর এ নাম ডিলিট হয়ে গিয়ে থাকলে তাহলে কি করবেন? ক হচ্ছে প্রযোজ্য আইন, বিধি বা নির্বাচন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় আবেদন বা আপিল দায়েরের উদ্যোগ নিন। খ হচ্ছে পূর্ববর্তী ইলেকটোরাল রোল, এপিক, এনুমেরেশন ফর্ম, হিয়ারিংয়ের নোটিশ, বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড, রেসিডেন্ট রিলেটেড ডকুমেন্টস অথবা ঘটনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রামাণ্য নথি গুছিয়ে রাখুন। এর আগেও আমরা ভিডিওতে বলেছি, গুছিয়ে রাখুন। গ হচ্ছে অন্য কারো অ্যাপিল পিটিশন হুবহু অনুসরণ না করে, মানে ওরটা ওইরকম লিখেছে আমারটাও আমি ওই রকমই লিখি হুবহু ওই রকম, সেটা না করে নিজের এনরোলমেন্ট হিস্ট্রি, ডিলিটেশনের
সার্কামটেন্স মানে পারিপার্শ্বিকতা এবং সাপোর্টিং ডকুমেন্টস অনুযায়ী আবেদন প্রস্তুত করুন। ঘ হচ্ছে শুধু নথির তালিকা নয়, প্রতিটা গুরুত্বপূর্ণ নথি আপনার দাবিকে কিভাবে সমর্থন করছে সেটা আবেদনে যথাযথভাবে ব্যাখ্যা করা প্রয়োজন। কিন্তু উঙা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে প্রথমে আইন নির্ধারিত ইলেকটোরাল অ্যাপিলেট রেমিডি যথাযথভাবে গ্রহণ করুন। প্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি হলে পরবর্তী আইনগত প্রতিকারের প্রশ্ন বিবেচনা করা যেতে পারে। মনে রাখবেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই কিন্তু আইনগত প্রতিকারের সমস্ত পথ শেষ হয়ে যাওয়া নয়, বন্ধ হয়ে যাওয়া নয়। ভোটারের ক্ষেত্রে সঠিক তথ্য, উপযুক্ত নথি, সুসংগঠিত আইনি যুক্তি এবং যথাযথ স্ট্যাটিউটরি প্রসিডিউর অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাম পুনর্ভুক্তির দাবি কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব। অতএব হতাশা নয়, প্রথমে নিজের নথি যাচাই করুন, ঘটনার প্রকৃতি বুঝুন এবং সঠিক আইনসম্মত প্রতিকার গ্রহণ করুন। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জাকির হোসেন সাহেবের আইনি পরামর্শক্রমে জনস্বার্থে এবং ভোটারদের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা প্রচারিত হলো। উপস্থাপন করলাম আমি জাকির হোসেন শেখ। একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।